আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের বাংলা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে আলোচনা করব। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 15 জুলাই 2024 সালে। তো সাজেশনের প্রথম কথা হচ্ছে, প্রথমে মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো পড়তে হবে, তারপরে নিচের নমুনা প্রশ্নগুলো পড়তে হবে। দেখো এখানে বলতেছি যে এখানে মূল বইয়ের ফাঁকা জায়গা। তো মূল বইয়ের ফাঁকা জায়গা মানে কি, যখন তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হয়েছিল তখন বিভিন্ন পৃষ্ঠায় একক কাজ, দলীয় দলীয় কাজ এরকম ছিল, তাই না? কত ফাঁকা জায়গা তোমরা পূরণ করেছিলে, ওগুলো কিন্তু প্রথমে তোমাদেরকে পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নতুন ইউটিউব চ্যানেল মূল্যায়ন একাডেমি, এটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ মূল্যায়নের প্রশ্ন এবং উত্তর আমরা এখানে আপলোড দিয়ে দেবো। তো আমরা এই যে নমুনা প্রশ্ন চলে আসলাম, এটা কিন্তু নমুনা প্রশ্ন। অনেকে আবার নমুনা প্রশ্ন মুখস্থ করে বসে থাকো যে এটাই পরীক্ষায় আসবে। নমুনা প্রশ্ন তো পরীক্ষায় আসবে না, নমুনা প্রশ্নের মতো অন্য প্রশ্ন আসবে এরকম, ঠিক আছে? দেখো এখানে বলা হচ্ছে যে বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে। এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশে নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক ও শিক্ষার্থী। এখন কাজ ওয়ানে আমাদের কি করতে হবে? জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করতে হবে। মানে এটা কিন্তু তোমাদের একক কাজ। কি কাজ? তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটা তালিকা তৈরি করো, যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে হবে বা যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন বিষয়গুলো বা কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। এরকম ভাবে দেখো নিচে একটা এরকম একটা শখ দেওয়া আছে, এই শখের মতো, ঠিক আছে? আমার এলাকার এমন সমস্যা যার জন্য জনসচেতনতার প্রয়োজন। এখানে আমার খুঁজে পাওয়া সমস্যা, এখানে সমস্যাগুলো লিখতে হবে। আমার বন্ধুর কাছ থেকে পাওয়া সমস্যাগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে? এইভাবে আমরা লিখতে পারি। দেখো এটার উত্তর, যে আমার এলাকার এমন সমস্যা যার জন্য জনসচেতনতার প্রয়োজন, ঠিক আছে? এইভাবে। তারপর দেখো আমার সমস্যা খুঁজে বের করছে, এগুলো বাল্য বিবাহ, তারপরে মাদকাসক্ত, কিশোর অপরাধ, তারপরে মোবাইল আসক্তি, ঠিক আছে, কুসংস্কার। আমার বন্ধুর কাছ থেকে যে পাওয়া সমস্যাগুলো অগ্নিকাণ্ড, নির্যাতন, দুর্যোগ, পারিবারিক এবং সামাজিক সহিংসতা, যৌতুক প্রথা ইত্যাদি। এখন খ নম্বরে চলে আসলাম। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। ওই যে আমরা যে তালিকাটা করেছি, ঠিক আছে, দেখে এই যে এখান থেকে যে কোনো দুইটা সমস্যা এখান থেকে চিহ্নিত করবা, ঠিক আছে? তা আমরা এখানে চিহ্নিত করেছি এটা, মানে বাল্য বিবাহ এবং যৌতুক। আরো তো কত অপরাধ রয়েছে যেগুলো সচেতন করতে হবে, সমস্যা রয়েছে। তো বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করেছো। এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদা ভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করতে হবে, মানে ডায়লগ তৈরি করতে হবে দুইটি আলাদা আলাদা লোকের সাথে, ঠিক আছে? একজন হচ্ছে তোমার বয়োজ্যেষ্ঠ, মানে একজন তোমার চেয়ে বয়সে বড়, আর একজন হচ্ছে সমবয়সী। এর সাথে কথোপকথন করে দুটি আলাদা নমুনা ডায়লগ লিখতে হবে, ঠিক আছে? এখন এই কথোপকথনের সময় মনে রাখতে হবে সর্বনাম এবং ক্রিয়া শব্দের মর্যাদা রক্ষা করতে হবে। মনে করো যে আমরা যদি তার শব্দটা উচ্চারণ করি, যদি আমাদের মনে করো প্রধান শিক্ষকের বেলায় তার শব্দটা উচ্চারণ করি, তখন কি করতে হয় বলতো? তার, এই যেটা সর্বনাম পদ না, এই যে এরকম লিখতে হয়, ঠিক আছে? তারপরে এই যে যদি কোনো ক্রিয়াপদ মনে করো, আমরা তো আর বলতে পারি না প্রধান শিক্ষক বললো, আমরা বলতে পারি যে প্রধান শিক্ষক বললেন, এরকম, ঠিক আছে? তার মানে ওই ক্রিয়াপদ এবং সর্বনাম পদের সম্মানজনক যেগুলো আছে, মর্যাদা রক্ষা করে যেভাবে ওইগুলো ওইভাবে করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে, মানে যে প্রসঙ্গে কথা বলতেছে তার বাইরে যাওয়া যাবে না। কথোপকথনের সকল নির্দেশনা নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কি কি ধারণা উঠে এসেছে তা কথোপকথন লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না, মানে একই রকম হওয়া যাবে না। তো এখানে আমরা দুইটা নমুনা লিখতে হবে। তো নমুনা নম্বর 1, মানে কথোপকথন 1, এটা কিন্তু আমরা সমবয়সীর সাথে কথোপকথন দিয়েছি। তো কথোপকথন আমরা এভাবে শুরু করতে পারি, যেমন দেখো, আফনান, আমার বন্ধু আফনান আমাকে ডাকতেছে, ওই ওরহান শোন। আমি বললাম যে বল। আফনান বলতেছে, তোদের গ্রামে কনাদের বাড়ি না, এরকম, ঠিক আছে? এইভাবে। তো যেহেতু দেখো এখানে সমবয়সীর সাথে কথা বলতেছি,
সমবয়সীর সাথে তো আপনা আপনি আর কথা বলার দরকার নেই, তুই বা তুমি ব্যবহার করলে হবে। আমি বললাম হ্যাঁ। আপনার বলতেছে ও বিদ্যালয়ে আসে না কেন? তো আমি বললাম যে ওর বিয়ে হয়েছে। আপনার বলতেছে যে আমি শুনেছিলাম ওকে ওকে নাকি স্বামীর বাড়িতে এখন আর নিচ্ছে না। আমি বললাম যে হ্যাঁ। আপনার বলছে কেন? আমি বললাম যে বিয়ের সময় ওর শ্বশুর বাড়ির লোকজন বরের জন্য একটি মোটরসাইকেল দাবি করেছিল, ওনার পরিবার রাজি হয়েছিল, পরে দেখে দেবে বলে কথা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর দিতে পারেননি। ঠিক আছে, বা পারেনি। তো এখানে আফনান বলতেছে যে এখানে বলবে যে কণার এই অবস্থার জন্য ওর মা দায়ী। ছেলে সরকারি চাকরি করে বলে ওর মা তাড়াহুড়া করে কিছু না ভেবেই মেয়েকে বিয়ে দিয়ে দিলেন। এখন দেখো কি বিড়ম্বনা, এখন দেখ কি বিড়ম্বনার ভিতরে পড়তে হচ্ছে, তাই না? এরকম ভাবে বলতে পারে। তারপরে ওর মা, এই যে আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছো। আপনারা বলতেছে যৌতুক রোধ করার কি কোনো উপায় নেই? আমি বললাম যে আছে, সবচাইতে বেশি জরুরি হচ্ছে সচেতনতা তৈরি করা। আমার মনে হয় কি জানো, মেয়েরা যদি তাদের মেধা ও যোগ্যতার সাক্ষ্য রাখতে পারে, তারা যদি আত্মশক্তিতে বলীয়ান হয়, তবে কেউ মেয়েদের অবজ্ঞা করার সুযোগ পাবে না। আপনারা বলছে হ্যাঁ ঠিক বলেছো। ঠিক আছে, আপনি বলতেছে হ্যাঁ ঠিক বলেছো। আমি বললাম যে সচেতনতা পরিবার থেকেই শুরু করতে হবে। আপনার বলছে হ্যাঁ আমিও তাই মনে করি। এজন্য মেয়েদের পরিবারকে প্রথম সচেতন হতে হবে। যদি তার পরিবার সচেতন হতো তবে তার এমন পরিস্থিতি হতো না। তারা তাদের তারা তাদের ছেলে সন্তানের লেখাপড়া ও চাকরির ব্যাপারে যতটা না সজাগ, মেয়ের ব্যাপারেও অনুরূপ সজাগ থাকতে হবে। আমি বললাম যে দেখছো এখানে কিন্তু ওই যে সর্বনাম এবং অব্যয় পদের, সর্বনাম এবং ক্রিয়াপদে দেখছো এই যে সর্বনাম পদ, তাই এই যে সম্মানজনক শব্দ ব্যবহার করা হচ্ছে, যেহেতু বয়োজ্যেষ্ঠ তারা। আমি বললাম যে আর ছেলেদের পরিবারকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা ছেলের বিয়েতে যৌতুক নেব না। আমি বললাম আর ছেলেদের, দুইবার লেখা হয়েছে, সরি একবার লিখতে হবে। ঠিক আছে, আপনার বলতেছে যে সামাজিক সচেতনতা তৈরি হলে এবং আইনের কঠোর বাস্তবায়ন থাকলে এ ভয়াবহ ব্যাধি নির্মূল হবে। ঠিক আছে, তাই এরপরে বলতেছে যে হ্যাঁ চল স্যার ক্লাসে এসেছে, ক্লাসে যাই। আপনার বলতে ঠিক আছে, আমরা পরে স্যারের সাথেই এ ব্যাপারে আলোচনা করব। তাহলে দেখো এখানে সমবয়সীর সাথে আলোচনা করেছে, তো এর জন্য তুই বা তুমি ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন বয়োজ্যেষ্ঠ কারোর সাথে আলোচনা করব, যেমন দেখো এখানে কথোপকথন দুইয়ে আমি বাল্য বিবাহ লিখেছি। লিখেছি হচ্ছে আমি এবং আমার বাবা সম্পর্কে। ঠিক আছে, এরকম আমি বললাম যে বাবা আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। বাবা বলল যে কি বিষয় জানতে চাও? তারপরে আমি বললাম যে বাল্য বিবাহ। বাবা বলল ও কি জানতে চাও? ও কি জানতে চাও বলো। আমি বললাম আপনি কি বাল্য বিবাহ সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন আমাকে? বাবা বলল হ্যাঁ, তুমি তুমি কি জানো বাল্য বিবাহ কি? আমি বললাম যে পরিণত বয়সের আগে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়াকেই বাল্য বিবাহ বলে। তারপর বাবা বললো খুব সুন্দর, এই বাল্য বিবাহ আমাদের সমাজে এখনো প্রচলিত রয়েছে বা আছে। সমাজ খুব নেতিবাচক প্রভাব ফেলছে সমাজে। আমি বললাম যে কিভাবে বাবা? বাবা বললো যে যদি কোনো মেয়ের নির্দিষ্ট সময়ের আগে বিয়ে হয়ে যায়, তবে তার উপর অনেক অপ্রত্যাশিত দায়িত্ব অর্পণ করা হয়, সেগুলোর জন্য সে প্রস্তুত থাকে না। ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। আবার সে দ্রুত মা হয়ে যাওয়ার ফলে নিজের যেমন শারীরিক ক্ষতি হচ্ছে, একইভাবে সে অপরিণত শিশু জন্ম দিচ্ছে। ঠিক আছে, আমি বললাম ও আচ্ছা, আমাদের পাশের বাড়ির আয়েশা বেশিরভাগ সময় অসুস্থ থাকে, আমি এতদিন পরে বুঝলাম। বাবা বললো আর বেশিরভাগ সময়ই এসব মেয়ে গর্ভবতী ও মাতৃকালীন সঠিক পরিচর্যা পায় না, যার ফলে এমন অবস্থা তৈরি হয়। আমি বললাম যে তাহলে এটা থেকে পরিত্রাণের উপায় কি? বাবা বলল যে সচেতনতা বৃদ্ধি করা, শিক্ষার প্রসার করা, প্রয়োজনে আইন আনুক ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ বিষয়ে তোমরাও কাজ করতে পারো। আমি বললাম এখন থেকে আমি বাল্য বিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করব এবং আপনি আমাকে সাহায্য করবেন। দেখছো, তাহলে এখানে আপনি আমাকে সাহায্য করবেন এরকম বলছে। বাবা বলে অবশ্যই। আচ্ছা ঠিক আছে এখন পড়তে যাও। আমি বললাম আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। বাবা বললো ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এইভাবে আমাদের দুইটা কথোপকথন তৈরি করতে বলা হয়েছে, সেই কথোপকথন তৈরি করলাম। এখন হচ্ছে আসল কাজ। এবার কথোপকথনে ব্যবহৃত 3 ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও। এরপর এইরকম একটা শখ এঁকে তোমাকে 3 ধরনের বাক্য দেখাতে হবে। ঠিক আছে, দেখাতে হতে পারে। তো দেখো এখানে আমরা এই যে কথোপকথন দুইটা লিখেছি, এখান থেকে বাক্যগুলো নিয়ে এটা পূরণ করতে হবে। তবে
অবশ্যই কথোপকথনের ভিতরে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য থাকতে হবে, তা না হলে তো তুমি এগুলো পূরণ করতে পারবে না। সরল বাক্যের ভিতরে আপনি কি বাল্য বিবাহ সম্পর্কে কোনো ধারণা দিতে পারবেন? ওখানে আরো অনেক সরল বাক্য আছে যার অভাব নাই, তুমি যে কোনো একটা দিতে পারো। জটিল বাক্যের ভিতরে যদি তার পরিবার সচেতন হতো তবে তার এমন পরিস্থিতি হতো না। দেখছো এখানে যদি, তবে, এ ধরনের যে বাক্য এগুলো হচ্ছে জটিল বাক্য। তারপরে যৌগিক বাক্যের ভিতরে যে এখন থেকে আমি বাল্য বিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করব আর আপনি আমাকে সাহায্য করবেন। দেখছো দুইটা বাক্য আর দ্বারা, আর শব্দটা দ্বারা কিছু অ্যাড করা হয়েছে, তাই না? এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে যৌগিক বাক্য। তারপরে আমরা 2 নাম্বার কাজে চলে যাব। এতক্ষণ 2 নাম্বার কাজ করলাম। 2 এর পথে কি করব আমরা? যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছো সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা 150 শব্দের মধ্যে লিখতে হবে। ঠিক আছে? লেখার মধ্যে যেন সমাস, উপসর্গ, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে, মানে সমাস থাকবে, উপসর্গ থাকবে, প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ, এগুলো কিন্তু থাকতে হবে। তো এখানে প্রথম প্রশ্ন, বাল্য বিবাহ এবং যৌতুক প্রথা বিষয়ে সচেতনতা কেন অন্যদের জন্য দরকারি, এই বিষয়ে 150 শব্দের অনুচ্ছেদ লিখতে হবে। ঠিক আছে? আমরা তো লিখেছিলাম বাল্য বিবাহ এবং যৌতুক প্রথা। তুমি যে আরো অনেক বিষয় ছিল সেখানে, শব্দ দূষণ, বায়ু দূষণ, তারপরে আরো যত বিষয় ছিল যে কোনো বিষয় লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাল্য বিবাহ আমাদের সমাজের একটি অন্যতম বড় সমস্যা। বাল্য বিবাহের কারণে মেয়েরা শিক্ষা থেকে ঝরে পড়ে। আমাদের দেশের গ্রামে গঞ্জে এমনকি শহরেও অনেক জায়গায় সরকারের অনেক প্রচেষ্টার পরও বাল্য বিবাহ হচ্ছে। মেয়েদের শিক্ষার হার বাড়াতে হলে, মেয়েদের স্বাবলম্বী করতে হলে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। বাল্য বিবাহ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন সভা, আলোচনা ইত্যাদির আয়োজন করা যেতে পারে। অল্প শিক্ষিত বা নিরক্ষর জনগোষ্ঠীকে বাল্য বিবাহ সম্পর্কে সচেতন করতে হবে। বাল্য বিবাহের কারণে পরিবারে কিভাবে ধ্বংস হয় এবং মেয়েদের আজীবন কষ্ট পোহাতে হয় তা তুলে ধরতে হবে। পরিবার রক্ষা করার জন্য, মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য, মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য বাল্য বিবাহ পরিত্যাগ করার বিকল্প নেই। এটা ছিল একটা। আরেকটা হচ্ছে, কোনো মেয়েকে যদি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হয় তখন যৌতুক প্রথার কারণে নারীকে তার শ্বশুরের ঘরে অনেক কথা শুনতে হয়, অনেক খোটা মোটা এগুলো দিতে হয়। অনেকে এ যৌতুকের দায়ে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। এ দুটি বিষয় সমাজ, পরিবার সবাইকে অবহিত করা উচিত, মানে জানানো উচিত। প্রচার এবং প্রসারের মাধ্যমে এ দুটি ঘৃণ্যতম প্রথা সমাজ থেকে তুলে ফেলতে হবে। তাহলে প্রচার ও প্রসারের মাধ্যমে এগুলো করতে হবে। এ দুটি জানা দরকারি, কারণ আজকে মানুষ এখনো অজ্ঞ। তারা যদি উপরে বর্ণিত বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করতে পারে, ওই বিষয়গুলো উপল সম্পর্কে জানতে পারে, তাহলে তারা বাল্য বিবাহ এবং যৌতুক প্রথাকে না বলবে। যেমন এখানে আমাদের একটা অনুচ্ছেদ লিখতে বলা হচ্ছে, সেই অনুচ্ছেদ কিন্তু আমরা লিখে ফেললাম। এখন 2 এর খতে বলা হচ্ছে যে তোমার লেখা থেকে, ওই যে আমরা অনুচ্ছেদ লিখলাম কেবলমাত্র, ওখান থেকে উপসর্গ গঠিত শব্দ, সমাস সাধিত শব্দ, তারপর প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করতে হবে। সব মিলিয়ে 5টা শব্দ অবশ্যই বাছাই করতে হবে। এখানে শব্দ লিখতে হবে, ভাঙলে কি হবে এবং কোন উপায়ে গঠিত শব্দ তা লিখতে হবে। যেমন দেখো এখানে আমরা লিখেছি যে এখানে শব্দের ভিতরে কুফল লিখেছি, ভাঙলে কি হয়? কুযোগ ফল, এটা হচ্ছে উপসর্গ যোগে গঠিত শব্দ। বাল্য বিবাহ, বাল্য যোগ বিবাহ, এটা হচ্ছে সমাস সাধিত শব্দ। প্রসব, মানে প্রসব, যোগ সব, প্রসব উপসর্গ গঠিত শব্দ। বিষয়, বিষ যোগ অয়, তাহলে প্রত্যয়, নারীকে নারী যোগ কে, এটাও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ। এটা পূরণ করা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব গ নাম্বারে, মানে 2 এর গ। তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ এবং একটি করে গৌণ অর্থ লেখো। এখানে শব্দ দুটি লিখতে হবে, তার মুখ্য অর্থ, গৌণ অর্থ। দ্বিতীয়টার মুখ্য অর্থ, গৌণ অর্থ এখানে লিখতে হবে। তো আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে? এই যে এইভাবে দেখো। ঝরে পড়া, মুখ্য অর্থ এখানে মুখ্য অর্থ কোনো কিছু থেকে হঠাৎ করে বিরত হয়ে যাওয়া, অর্থাৎ গৌণ অর্থ থেকে আবার গাছ থেকে ফল মাটিতে নিজে নিজে পড়ে যাওয়াকে বোঝায়। আবার তোলা শব্দটা এখানে তৈরি করা বোঝাতে ব্যবহার করেছে, আবার গৌণ অর্থ হচ্ছে চয়ন করা বা পছন্দ করা, ঠিক আছে? তারপরে আমাদের কাজ করতে হবে ঘ নম্বরে বলছে যে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো 3টি শব্দের প্রতিশব্দ লেখো। এরপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। এখানে 2টা বাক্য লিখতে হবে, 2টা বা 3টা বাক্য লিখতে হবে, বা 3টা এরকম বাক্য লিখতে হবে, ঠিক আছে?
অনুচ্ছেদের থেকে 3টি শব্দের প্রতিশব্দ এবং প্রতিশব্দ দিয়ে বাক্য পুনরায় লিখতে হবে। যেমন দেখো, মূল শব্দ প্রচেষ্টা। প্রচেষ্টা মানে হচ্ছে প্রয়াস। তাহলে আমাদের দেশের গ্রামে গঞ্জে এমনকি শহরে ও অনেক জায়গায় সরকারের অনেক প্রয়াস। দেখো, আমাদের ওই অনুচ্ছেদের ভিতরে এই শব্দটা এখানে ছিল প্রচেষ্টা। প্রচেষ্টার জায়গায় আমরা প্রয়াস দিয়েছি। পরও বাল্য বিবাহ হচ্ছে। মূল শব্দ হচ্ছে অজ্ঞ। অজ্ঞ মানে হচ্ছে মূর্খ। ঠিক আছে, তো এই দুটি জানা দরকারি, কারণ আজকে মানুষ এখনো অজ্ঞ। তো অজ্ঞের জায়গায় আমরা এখানে দেব কি? মূর্খ। এই যে এখানে আমাদের কি বলেছে, এখানে দেব মূর্খ। ঠিক আছে, এই শব্দটাই ব্যবহার করতে হবে, মূর্খ শব্দ। ওকে, এরকম। তারপরে 3 নম্বর, স্বাবলম্বী। স্বাবলম্বী মানে আত্মনির্ভর। মেয়েদের আত্মনির্ভর করে তোলার জন্য বাল্য বিবাহ পরিত্যাগ করার বিকল্প নেই। তো আমরা অনুচ্ছেদে ব্যবহার করেছিলাম আত্মনির্ভর, তাই না? এরকম। এরপর আমাদের কি কাজ করতে হবে? 3 নম্বর কাজ। 3 নম্বর কাজে বলতেছে যে আসন্ন জনসচেতনতামূলক সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার, প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়ক লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণ পত্রের মধ্যে থেকে যে কোনো দুটির নমুনা তৈরি করতে হবে। এখানে দেখো, কাজটি হবে দলীয়। 5 জনের দলে এক কাজ করতে হবে। ঠিক আছে, আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যে কোনো দুটি করে নমুনা লেখা নিজ খাতায় লিখতে হবে এবং দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না। নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। দেখো, আমরা এখানে যে কোনো 2টা বিষয়, যেমন ব্যানার বা ফেস্টুন বা প্ল্যাকার্ড, যে কোনো 2টা বিষয় লিখতে হবে। এখানে আমরা বাল্য বিবাহ এবং যৌতুকের সচেতনতায়, তাহলে আমরা এইভাবে দেখো, বাল্য বিবাহ যৌতুক প্রথার সচেতনতায় এখানে আমরা পোস্টার তৈরি করতে পারি। দেখছো, এখানে এইভাবে একটা পোস্টার তৈরি করলাম, বাল্য বিবাহকে না বলুন। তারপরে দেখছো এখানে কতগুলো ছবি দিয়ে পোস্টার যেভাবে তৈরি করতে হয়। আপনার কন্যা শিশুকে বাল্য বিবাহ দিবেন না, তাকে শিক্ষার সুযোগ দিন। ঠিক আছে, এইভাবে। তারপরে দেখো, বাল্য বিবাহ কোনরূপ অংশগ্রহণ বা সহযোগিতা করলে আপনি কারাদণ্ডে দণ্ডিত হবেন। এইভাবে দেখছো তো, কারাদণ্ডের একটা ছবি দেওয়া হয়েছে। তারপরে বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ, এটি প্রতিরোধে সোচ্চার হন। আপনার প্রতিবেশীকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতন করুন। এই যে প্রতিবেশী, বাল্য বিবাহ প্রতিরোধ করুন, সোনার বাংলা গড়ে তুলুন। এইভাবে। আচ্ছা, তারপরে দেখো, এটা লিফলেট বিতরণ করা যায়। এইভাবে লিফলেট করতে পারে। ঠিক আছে, দেখছো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় হেল্পলাইন সেন্টার। ঠিক আছে, বাল্য বিবাহ, যৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনামূল্যে 24 ঘন্টা ফোন বা SMS করুন 109 নম্বরে। নারী এবং শিশুর কল্যাণে সর্বদা আমরা এরকম সেভাবে। তারপর দেখো, আমন্ত্রণ পত্র, মানে আমি 3টা নমুনা দেখাচ্ছি, যে কোনো 2টা। আমন্ত্রণ পত্র লিখলে এইভাবে লিখতে হবে। প্রথমে তারিখ দিতে হবে, তারপরে প্রিয় সুধী, আগামী আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বাল্য বিবাহ এবং যৌতুক প্রথা সম্পর্কে জনসচেতনতায় এক জমকালো অনুষ্ঠানে আয়োজন করা হবে। এই মহতী অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসক উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর নাবিল। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্বনামধন্য আরো অনেক ব্যক্তি উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একাত্ম কাম্য। নিবেদক আফনান খান, চুটিপুরের মাধ্যমিক বিদ্যালয়। দেখো, অনুষ্ঠানের সময়সূচি উল্লেখ করতে হয় কিন্তু আমন্ত্রণ পত্র। এইভাবে আলোচ্য সূচি। দেখো, এখানে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত অতিথির আগমন এবং অভ্যর্থনা, তারপরে কোরআন তিলাওয়াত, তারপর প্রধান অতিথির বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, প্রধান শিক্ষকের বক্তব্য, এরপরে সমাপ্ত হয়ে যাবে। তো এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন, 1 নম্বর নমুনা প্রশ্ন। আরো নমুনা প্রশ্ন দিব আমরা ইনশাআল্লাহ। আর আমাদের এই যে নতুন চ্যানেলটি মূল্যায়ন একাডেমি, এটাকে সাবস্ক্রাইব করে রেখো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।